সত্যিকারে আওয়ামী লীগের তৃণমূল যে কি শক্তিশালী, এত দুঃখ দুর্দশার মধ্যেও তারা প্রমাণ দিচ্ছে। সেই দিকটা যদি খেয়াল করে তাহলে আওয়ামী লীগের জন্য দ্রুত ফিরে আসা হবে। আওয়ামী লীগ একটা বিশাল আমব্রেলা, এখানে সবার জায়গা হবে। তো আপনি ওই জায়গায় দাঁড়িয়ে যদি বলতেন যে আওয়ামী লীগ কবে ফিরবে বলে মনে করেন, তারেক জিয়া কোনো সাহায্য করবে না, ভারতও কোনো সাহায্য করবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চাচ্ছেন পরিবর্তন, উনি একটা সিদ্ধান্ত দিবেন, তবে যে কোনো সিদ্ধান্ত দিতে হবে ইতিহাস এবং সভ্যতা, এই দুইটা শক্তি আপনাদের সাথে আছে। এই শক্তি যে অনুভব করে আওয়ামী লীগের যে লোকটা, সেই লোকটাকে আপনি দলটা চালানোর নেতৃত্ব দেন। শুধু তারেক রহমানের কথা যদি আমরা চিন্তা করি, দেখুন বাংলাদেশে যে একটা দ্বিদলীয় ব্যবস্থা গঠন হচ্ছিল, সেটা কিন্তু তারেক রহমান নষ্ট করেছেন 21শে আগস্ট ঘটিয়ে। তারেক রহমান আজকে একটা বিশেষ সুবিধা পেয়ে, প্রথম কথা হলো খালেদা জিয়া, শেখ হাসিনা এরা কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী। তারেক রহমান কিন্তু 24-এর জঙ্গি কোয়ালিশনের মধ্যে যে নির্বাচনটা হয়েছে সেখান থেকে প্রধানমন্ত্রী। এবং তারেক রহমানের ইতিহাস যেটাই, যে উনি জঙ্গিদের প্রতি ওনার সবসময় লিনিংটা ছিল। তারেক রহমান যদি ভালো হয়ে যান তবুও আওয়ামী লীগের রাজনীতির স্থান কিন্তু অটুট থাকে। এখন আওয়ামী লীগ, আপনি যেটা বলেছেন এটা আমারও আসলে ইকো করা দরকার, সেটা হলো যে সত্যিকারে আওয়ামী লীগের তৃণমূল যে কি শক্তিশালী, এত দুঃখ দুর্দশার মধ্যেও তারা প্রমাণ দিচ্ছে। তো আদতে আমার মনে হয় মূলত আমাদেরকে আওয়ামী লীগের কাছে ফিরে যেতে হবে, এবং আওয়ামী লীগকে আমি অনুরোধ করবো যে আপনারা ওই জিনিসটা বোঝার চেষ্টা করুন, দুটা শক্তি কিন্তু আপনার সাথে আছে, ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি, দুইটা শক্তি যে আওয়ামী লীগের পক্ষে। এইটা অনুধাবন করে এইটাকে রিয়েলাইজ করার মতো আওয়ামী লীগ যতদিন লোকজন তাদের কর্তৃত্বে না নিয়ে আসবে, তাদের নেতৃস্থানীয়তা নিয়ে না আসবে, ততদিন আওয়ামী লীগের এই ধরনের এই ধরনের ফল ভোগ করতে হবে, যেটা বর্তমানে আওয়ামী লীগ করছে। এবং আগাগোড়া এটা যে একটা জঙ্গি আন্দোলন, এটা তো আমরা আওয়ামী লীগের লোকজনকে অনেক পরে বলতে শুনেছি, যখন আমরা নিজেরা বলা শুরু করছি। আওয়ামী লীগের মধ্যে যারা ক্যাম্পেইন করে তাদের মধ্যে সবার আগে আমি শুধু ইয়েকে এটা বলতে শুনেছিলাম, এই আপনার নিঝুম মজুমদারকে। বাকিরা নেতারা তো এখনো বলতে পারে না যে এটা একটা জঙ্গি আন্দোলন ছিল। তৃণমূল আওয়ামী লীগের মধ্যে যে দেশপ্রেম বা আওয়ামী লীগের প্রতি যে ভালোবাসা, বঙ্গবন্ধু শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা, এটা আওয়ামী লীগের পতনের আগে আমি জানি না, বুঝতে পারলাম না যে এটা বললে মানুষ ছিল জঙ্গি জামাত এদের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা শূন্য করা, যেটা অনেক কঠিন কাজ। 17 বছর একটা সোনালী সময় ছিল এই কাজটা করার। সেইটা না করে তারা অনেক কসমেটিক কাজ করেছে। কসমেটিক কাজ যেমন যুদ্ধাপরাধীদের ফাঁসি দেয়া, যেমন ওই যে আপনার দেখুন ফাঁসি দেয়া ঠিক আছে দিতে পারেন, কিন্তু আমার কথা হলো এগুলো কিন্তু আপনার রাজনৈতিক ক্ষমতা সংহত করে না। রাজনৈতিক ক্ষমতা সংহত যে কাজগুলাতে করে সেটা কিন্তু আওয়ামী লীগ করে নাই। ফলে আওয়ামী লীগের বুদ্ধিবৃত্তিক যে দৈন্য, সেইটা যদি আওয়ামী লীগ এখনো বুঝতে পারছে না, ভবিষ্যতেও বুঝতে পারবে কিনা জানি না। যদি না পারে এটা বাংলাদেশের জন্য দুঃসংবাদ এবং দুঃখজনক বিষয়। তবে আওয়ামী লীগ যেই একটা আশা দেখিয়েছিল 1972 সালে, বঙ্গবন্ধু আমাদের একটা সংবিধান দিয়ে, দেখেন সেই সংবিধানের সত্য কথাগুলো আমরা তুলে ধরতে পারি নাই। আমি আওয়ামী লীগের তরফ থেকে বলতেছি, এর যে মিথ্যা কথাগুলো, সেগুলোকে জঙ্গিরা, তাদের আইডিওলগরা, তাদের বুদ্ধিজীবীরা, সলিমুল্লাহ, ফরহাদ মজার, এরা কিন্তু এই চেতনাবাজি, তারপরে আপনার শাহবাগী অনেক গালিতে পরিণত করেছে। একটা মিথ্যা জিনিসকে, বাকশাল সবচেয়ে বড় বলি হচ্ছে বাকশাল, এত সুন্দর একটা ব্যবস্থাকে তারা নেতিবাচক করে আওয়ামী লীগের নিজেরাও মুখ দিয়ে। আওয়ামী লীগ এখনো গুরুত্ব দিচ্ছে না যে না, তার পক্ষে শুধু তৈরি করা দরকার। এমনকি শেখ হাসিনার যে দুইটা তিনটা ইলেকশনের কথা বলে, আমি আপনার বারবার বলছি যে বাংলাদেশকে গণতান্ত্রিক করার পথে শেখ হাসিনার ইলেকশন পদ্ধতি ঠিক ছিল। একটা ইলেকশনই কিন্তু গণতন্ত্র না। এই যে তারেক রহমান যে ইলেকশনে ক্ষমতায় আসলেন, এটা হলো 24-এর যে জঙ্গি কোয়ালিশন ছিল তাদের মধ্যে একটা গণতন্ত্র। তাদের মধ্যে এখানে তো বাংলাদেশের 50% মানুষ আউট, আমি আউট, যুদ্ধের পক্ষের মানুষরা আউট, আওয়ামী লীগ আউট, কিংবা আওয়ামী লীগের বাইরেও যারা একটা আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেন সত্যিকার অর্থে, বাম করাপ্ট লোকজনের মতো না কিন্তু ন্যায়ের পথে, তারা তো সবাই আউট। তো সেখানে তো কোনো আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো না। কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে ভাষাটা কই? হ্যাঁ, সেই ভাষা যারা ক্রিয়েট করতে পারবে, আওয়ামী লীগ তাদেরকে দাম দেয় না। তারা অত্যন্ত আপনার নিকৃষ্ট মানের, বুদ্ধিহীন,
প্রতিবন্ধী লোকজনদের নিয়ে চলতে চায়। এখন আওয়ামী লীগও সাফার করছে, দেখি এখন তো আর আওয়ামী লীগ সরকারে নাই। আওয়ামী লীগ যদি এখন মনে করে যে আমাদের কথা শুনবে না, এটা কিন্তু এখন টাই হয়ে গেছে। সরকারে না থাকলে শুনলে আমাদেরকে পুলিশ দিয়ে পিটাতে পারতো। এখন তো আমরা দেখবো যে আওয়ামী লীগ কিন্তু লুজ করছে, তাই না? দুই তরফে মজা। আওয়ামী লীগকে সত্যি সত্যি প্রজ্ঞাবান মানুষদের কাছে আসতে হবে, তাদের জ্ঞান বুদ্ধি নিতে হবে, কারণ এইটার অভাবে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আসলে আমি ওই জায়গায় একটু একটু হালকা দ্বিমত করি যে দেখুন ওই এটা আপনি তুলেছেন, কিন্তু জিনিসটা হলো আপনি যদি সবগুলা শাসন বাংলাদেশের তুলনা করেন, সেখানে কিন্তু এমনকি আইন শৃঙ্খলা আইন কানুনের পথেও কিন্তু শেখ হাসিনা 17 বছর ভালো ছিল। আমি হয়তো আপনার ব্যক্তিগত একটা জিনিস আছে, সেটা আমি আওয়ামী লীগের অন্যায় এবং নির্বুদ্ধিতা বলবো, এখনো বলবো যে বাংলাদেশের মুক্ত চিন্তার যেসব তরুণ বুদ্ধিজীবী ছিল আপনি সহ, তাদের উচিত তাদেরকে প্রোটেকশন দেওয়ার মতো মানে নৈতিক বুদ্ধি আওয়ামী লীগ আহরণ করতে পারে নাই। সেই জায়গায় ব্যর্থতা আছে দেখে আপনারা নির্যাতিত হয়েছেন। এইটা যদি বাদ দেই, তারপরে কিন্তু আপনি যদি বিএনপির আমল দেখেন, আওয়ামী লীগের আমল দেখেন, সব আমল দেখেন, আওয়ামী লীগের আমলে এমনকি আইন শৃঙ্খলাও ভালো ছিল, আইন কানুনও ভালো ছিল। অসুখে ছিল মূলত, হ্যাঁ আমি আপনাদের বিষয়টা বাদ দিয়ে বলছি, অসুখে ছিল স্বাধীনতা বিরোধীরা, এই জামাতের লোক বা এরা, কিন্তু এই 2-4 কোটি অসুখী মানুষের জন্য তো সারা দেশ তো সুখে ছিল। ফলে আওয়ামী লীগের সাফল্য কিন্তু অতুলনীয়। আওয়ামী লীগের মূল সমস্যা হলো তার ভাষাটা নাই, তার কমিউনিকেশনটা নাই। যে কমিউনিকেশনটা আপনার করতে পারে, ওই যে রুমিন ফারহানা করতে পারে, সেটা কিন্তু আওয়ামী লীগ যাদের উপর নির্ভর করে বা আওয়ামী লীগের যেসব লোকজন, তারা কিন্তু সেই কমিউনিকেশনটা ডেভেলপ করতে পারে না। এবং আমরা দেখেছি কমিউনিকেশনহীনতার ফলে এই যে ভাবলেশীন মানুষের প্রতি আপনার অসংবেদনশীল কথাবার্তা বললে, হাসান মাহমুদ বলেন, এই ওবায়দুল কাদের বলেন, এরা কিভাবে আওয়ামী লীগকে নিচে নামিয়েছে। কিন্তু আওয়ামী লীগ এই লোকগুলাকে কখনোই ডিজোন করেছে এটা কিন্তু আমরা দেখি না। এখন হলো আমারও আনন্দ দেখার সময় যে দেখি আওয়ামী লীগ তুমি আগের নির্বুদ্ধিতা নিয়ে কতদূর তুমি এগিয়ে যেতে পারো, সেটা আমরা দেখব। এখন তো রাষ্ট্র ক্ষমতা হাতে নাই, ডাকলে কিন্তু পুলিশ চলে আসছে না। অথচ শেখ হাসিনার ওনার যেই বয়স, সেই অনুযায়ী ওনাকে তড়িৎ পদক্ষেপ নেওয়া দরকার। এবং বাংলাদেশকে যদি উনি সত্যিকার অর্থে সঠিক লাইনে এনে রাষ্ট্র ক্ষমতা পুনর্দখল করে যদি না করতে পারেন, বাংলাদেশের ইতিহাস জামাতিরা যেই বুদ্ধিমান, তাদের পক্ষে যেইভাবে আপনার নেগেটিভ তৈরিকারী পিনাকি বলেন, ফরহাদ মজার বলেন, এরা যেভাবে তৈরি করবে, আপনি দেখবেন ইতিহাসে কিন্তু বঙ্গবন্ধু, শেখ হাসিনা সবাইকে এরা প্রশ্নবিদ্ধ করে ছেড়ে দিবে। যেটা থেকে রিকভার করার জন্য যেই ধরনের বুদ্ধিবৃত্তিক পথে যাওয়া দরকার, মেধাকে প্রজ্ঞাকে মূল্যায়ন করা দরকার, সেটা তো আওয়ামী লীগ করছে না। ফলে আওয়ামী লীগের জন্য কিন্তু বিশাল লস আছে। এটা শুধু রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্র গঠন মানে রাষ্ট্রীয় ক্ষমতায় হাতে আসা না, ঐতিহাসিকভাবে কিন্তু আওয়ামী লীগ বড় ধরনের হুমকির সম্মুখীন। এবং অনেকে বলে যে ইতিহাস ফিরে আসে, হ্যাঁ 500 বছর পরে এই ইতিহাস ফিরে আসলে কি লাভ এটার? এটা যদি 10 বছরের মধ্যে ফিরে না আসে, 5 বছরের মধ্যে ফিরে না আসে, হ্যাঁ আপনি বলতে পারেন যে না ইতিহাসে বঙ্গবন্ধুর স্থান কেউ অমলিন করতে পারবে না। তো 1000 বছর পরে বঙ্গবন্ধুর স্থান প্রতিষ্ঠিত হলো ইতিহাসে, তো 1000 বছর তো বাংলাদেশের জীবন থেকে হারিয়ে গেল। সেই জিনিসটা কিন্তু আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। আমি যেটা বুঝি যে রাজনীতির জন্য কূটকৌশল করা ভালো, কিন্তু আপনার নৈতিকতার ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, ভ্যালিউজ যেটাকে বলে ইংরেজিতে, সেটার ভিত্তিতে না গেলে প্রজ্ঞাকে আপনি জায়গা দিতে পারবেন না। সেই জায়গাগুলো কিন্তু আওয়ামী লীগের যথেষ্ট ঘাটতি আছে। সব সরকারের প্রধান যিনি মোহাম্মদ ইউনূস, তিনি পালিয়ে গেছেন। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যম, সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে মব সরকারের কোনো উপদেষ্টাই এখন আর সম্মানিত বা গ্রহণযোগ্য নন। সেই সরকারের কাছ থেকে এখন যে সরকার আসলো তারেক জিয়ার নেতৃত্বে, সেই সরকার কিভাবে ফাংশন করবে, কেমন করতে পারে, সেই বিষয়ে জানবো। এবং তারেকের ব্যাপারে তো আমরা অতীতের আমাদের জেনারেশন অন্তত জেনজি না জানলেও মিলেনিয়াল যারা আছি তারা জানি যে তার 21 আগস্টের ঘটনা সরাসরি দেখা, আমাদের জানা, 10 ট্রাক অস্ত্রের ব্যাপারটাও জানি, 10% কিভাবে খাম্বা থেকে তিনি খাম্বা বাবা হয়েছিলেন তাও আমরা জানি, এবং কিভাবে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া তার বাবার কলিগ যারা অর্থাৎ মিলিটারিরা কিভাবে, বা সেই 111-এর সরকার কেমন ছিল, তিনি কিভাবে মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে বলতে গেলে সোজাসাপটা পালিয়েই গেছেন। তো এবং তিনি ফিরে আসার পরে অনেকটা তাকে শান্ত দেখা যাচ্ছে। তো বিষয়টা বোঝার আসলে জরুরি, তিনি কি ভেজা বেড়াল নাকি বদলে গেছেন, ভালো হয়ে গেছেন। বিএনপির যিনি দ্বিতীয় ব্যক্তি মির্জা ফখরুল, উনি কিন্তু বলেছেন যে
উনি এই এই গত 18-19 মাসে বাংলাদেশে যে তাণ্ডব, যে অসভ্যতা, যে নিষ্ঠুরতা চলেছে, এগুলোর কোনো শ্বেতপত্র তারা তৈরি করবেন না। মানে এগুলো নিয়ে, এগুলো সবকিছু তিনি কিন্তু এক কথায় জায়েজ করে দিয়েছেন। এই অসভ্য সময়েরই তো প্রোডাক্ট হইলো এই জঙ্গি মাহাদি। সুতরাং তাকে ঢাকা এয়ারপোর্টে এনে জিজ্ঞাসাবাদ করবে, তার টাকা পয়সা নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, এটা তো আসলে আমরা আশা করতে পারি না। প্রথমে যে মির্জা ফখরুলই বড় বার্তাটা দিয়ে দিয়েছেন। এবং একটা জিনিস দেখবেন, এর বাইরে যে 3-4টা জিনিস আমার মাথায় আসলো আপনার এই প্রতিবেদন আপনার থেকে শুনতে শুনতে আমিও পড়ে। প্রথম কথা হলো, দেখেন, আমরা জঙ্গিবাদ নিয়ে আমরা হয়তো সাধারণভাবে মনে করি যে ভারত অনেক সচেতন, আসলে কোনোভাবেই সচেতন না। ভারত যদি জঙ্গিবাদ নিয়ে আসলেই সচেতন হতো, তাহলে কিন্তু এই মাহাদি কিন্তু ভারতের ভিসা পায় না। এমন এক সময় সে ভিসা পেয়েছে যখন আমরা জানি যে ভারতীয়রা নাকি বাংলাদেশিদের ভিসাই দিচ্ছে না। ইউনূস সরকার যে যে জিনিসটা শুরু করেছে, অর্থাৎ মবদের জন্য 7 খুন মাপ, সেটা ফখরুল ইসলাম আলমগীর বা তারেকের সরকার এসে সেটা অব্যাহত রেখেছে। এবং খুনিরা প্রকাশ্যে, পুলিশ হত্যাকারীরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি পুলিশের মধ্যে এই ক্ষোভটা রয়েছে, এই কষ্টটা রয়েছে, তাদের সহকর্মী হত্যার বেদনায় তারা জর্জরিত। কিন্তু যেহেতু পরিস্থিতি এরকম যে যত হত্যা খুন যাই হোক না কেন, তাদের ব্যাপারে মানে পুলিশের ব্যাপারে বৈধ, এবং ভারত বাংলাদেশের সকল কিছু ধ্বংস হয়ে গেল তারা চিন্তিত নয়। এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে। অনেকেই ভারতীয়রা প্রশ্ন করেছেন যে তাকে ছেড়ে দেওয়া উচিত হয় নাই, তাকে কেন ভারতে অ্যাটাক, আর মানে তার এই যে অবৈধভাবে ভিসা নেওয়া, এটা একটা অপরাধ, এর জন্য তাকে অ্যারেস্ট করা যেত। কিন্তু এই ভণ্ডামি, তাদের এই নতুন বিজনেস, এটা কেন? মানে তারা যেখানে সম্পূর্ণ এগুলোর বিরুদ্ধে ছিল, তারা বলতো ফুল দেওয়া হারাম, ছবি বা কিসের ভাস্কর্য, কিসের ভাষা শহীদের মিনার, এটা তো পূজা, খাম্বা পূজা, এগুলো বলতো তারা। এখন সেই না, জামাত নতুন কোনো পরিবর্তন হয় নাই। ইসলামিক জঙ্গিবাদটাকে আমাদের দেশের মানুষের কাছে ভালোভাবে আসলে তুলে ধরা দরকার। দেখেন, এই জঙ্গি শফিক, ইসলামিক জঙ্গিবাদের আপনার দুটো উদ্দেশ্য আছে। আপনি এগুলো আমার চেয়ে ভালো জানেন আপনারা। একটা উদ্দেশ্য হলো যে তাড়াতাড়ি মরে গিয়ে সরাসরি আপনার বেহেশতে চলে যাওয়া, আর এটা হলো ওদের আখেরাতের উদ্দেশ্য। দুনিয়ার উদ্দেশ্য হলো যে কোনো একটা রাষ্ট্রের ক্ষমতাটাকে দখল করা। আমরা রাষ্ট্রের ক্ষমতা দখল নিয়ে কথা বলি। দেখেন, রাষ্ট্রের ক্ষমতা দখল করতে হলে জঙ্গিদের যা কিছু তার করা দরকার তার সবকিছু সে করবে। এই শফিককে যদি বলা হয় যে তুমি এই রাষ্ট্রের ক্ষমতা হাতে পাবে, তোমার মাকে বিয়ে করতে হবে জনসমক্ষে, সেই বিয়ে কনসামেট করে দেখাতে হবে, শফিক এই কাজটা নির্দ্বিধায় করবে। কিন্তু আপনি অন্য কোনো মতের মানুষকে রাষ্ট্র ক্ষমতা হাতে পেলে এই কাজটা করাতে পারবেন না। অর্থাৎ জঙ্গিদের যে নৈতিকতা, একটা অজঙ্গির নৈতিকতার মধ্যে যে পার্থক্য, এইটা বোঝানোর জন্য আমি এই অত্যন্ত আপনার রূঢ়, নিষ্ঠুর কিন্তু বাস্তব উদাহরণটা বললাম। এবং ভবিষ্যতে ওরা যেভাবে বাংলাদেশের পুলিশকে মেরেছে শুধু এই অপরাধের জন্য, পুলিশ যেদিন স্বাধীনভাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে, দেখবেন এই জঙ্গিগুলোর কিন্তু অস্তিত্ব থাকবে না। ওদের হয়তো বেহেশতে যাওয়া 10 বছর 15 বছর পিছিয়ে যাবে, কিন্তু এই একটা জঙ্গিও কিন্তু বেঁচে থাকতে পারবে না। ফলে আর একটা জিনিস জানেন কি আসাদ, যে খুনের রাজনীতি একবার করে ফেলে, অর্থাৎ খুন করে ফেলে, জঙ্গি হোক অজঙ্গি হোক, কেউ কিন্তু আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। আপনি হাসনাত, সার্জিস, যাদেরকেই বলেন, এই নাহিদ কিংবা শফিক, এরা কিন্তু 2024-এ খুন হাতে লাগিয়েছে। এদের কখনোই স্বাভাবিক পরিণতি, শফিক হয়তো আগে মরে যাবে, কিন্তু এই তরুণগুলা, এরা আজকে হোক কাল হোক, এদের সর্বশেষ পরিণতি সবচেয়ে ভালো যেটা হতে পারে সেটা হলো বঙ্গবন্ধুর খুনিরা আজকে যেভাবে জীবনযাপন করছে, ডালিম যেভাবে জীবনযাপন করছে, নূর চৌধুরী যেভাবে জীবনযাপন করছে। এই আপনি পিনাকি, যত বড় গাড্ডা হোক, পিনাকি বলুন, তারপর ইলিয়াস বলুন, হাসনাত বলুন, সার্জিস বলুন, এই জঙ্গিগুলার কোনো দিনই ওদের স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব হবে না। এত পুলিশ খুন, এত মানুষ খুন, রাস্তায় পিটিয়ে মারা, এইটার কিন্তু এই অপরাধ ওদেরকে কিন্তু তাড়া করে ফিরবে। ফলে এরা কেউ আর কিন্তু এখন মানসিকভাবে সুস্থ নাই। ফলে এরা বারবার আপনার ইনকিলাব জিন্দাবাদ বলবে, বারবার পাকিস্তান তন্ত্র কায়েম করতে চাইবে, বারবার জঙ্গিবাদ। কারণ জঙ্গিবাদ যদি আলটিমেটলি কায়েম না হয়, তাহলে কিন্তু এদের নিরাপত্তা নাই। আপনি এই তারেকের সরকারকে
কি বলবেন? মানে আপনি কি এটাকে গ্রহণযোগ্যতা দেবেন, নাকি মনে করেন কিছুদিন পরে তারা ফল করবে? কারণ ইউনূস যেভাবে সবকিছু বিক্রি করে দিয়ে গেছে, শেখ হাসিনা রেখে যাওয়া বাংলাদেশের 2 বছরের খাদ্য মজুদ যাওয়ার সময় বলে যাচ্ছে আমি 6 মাসের জন্য রেখে গেলাম, ওই 2 বছরই তো শেষ হয় নাই। এবং বিভিন্ন দেশের সাথে চুক্তি করা, বিশেষ করে আমেরিকার সাথে, এগুলো তো মানে গোলামের চুক্তি শুনেছি। ভারতের সাথে নাকি আওয়ামী লীগ করেছে, একটা গোলামের চুক্তি দেখাতে পারেনি, কিন্তু গোলামের চুক্তি যে আমেরিকার সাথে করে গেল ইউনূস, সেটা আমরা দেখলাম। ভারত মানে এখন অনেকটা নিষ্ক্রিয় ভারতের অবস্থান দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন তারেক দেশ চালাতে পারবে বেশি দিন? এটা এই কথিত নির্বাচন কতদিন চলতে পারে? তারেক রহমানের রেকর্ড খুবই খারাপ, সেটা আমরা সবাই জানি। এবং তারেক রহমান নানান ভাইব দিচ্ছেন, ভাইবটা এমন দিচ্ছেন যে উনি চেঞ্জ হয়ে গেছেন। উনি কিন্তু, আপনিও এটা নিয়ে কথা বলেছেন, আমিও লিখেছি যে উনি যে একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ হবে সবার, আস্তিকের নাস্তিকের সন্দেহবাদীদের, এই যে বক্তব্যটা, এইটা কিন্তু বাংলাদেশের কোন রাজনীতিবিদ এইরকম একটা সত্যিকারের আধুনিক বাংলাদেশ গড়ার বক্তব্য কিন্তু কোন রাজনীতিবিদ সাহসের সাথে করতে পারেন নাই। আমি তারেক রহমানকে এটার জন্য ধন্যবাদ দিব। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, হারুন আল রশিদ ভাই, সে কিন্তু 19 তারিখের বা 18 ফেব্রুয়ারির বক্তব্যে এই আস্তিক নাস্তিক সংশয়বাদী এই জিনিসটা বাদ দিয়ে দিয়েছে। তাহলে তো উনি ভণ্ডামি শুরু করেছেন এর মধ্যে। কিন্তু আমি যে জায়গায় আপনার দৃষ্টিটা আকর্ষণ করতে চাই, কালকেই কিন্তু দেখা গেছে যে উনি শহীদ মিনারে দাঁড়িয়ে আপনার মুনাজাত শুরু করেছেন। ঠিক জামাত জঙ্গিরা যেভাবে মানুষদেরকে ধর্ম দিয়ে বিভ্রান্ত করে, ধর্মের কথা বলে মানুষের আপনার মন প্রাণ কেড়ে নেয়, সেই পদ্ধতিতে উনি আছেন।